হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। বিয়ের তত্ত্ব সমস্তটা কৃপানের বাড়িতে নিয়ে যাওয়া মাত্রই কৃপান বলছে যে আমি কসমেটিক্সের ট্রেটা দেখতে চাই। কি বলছো জামাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন আমি বাড়ির জামাই হিসাবে সেগুলো দেখতে চাইতে পারি না? এই বলে কৃপান এগিয়ে যায়, গিয়ে সমস্ত কসমেটিক্সের তত্ত্বগুলো একটা একটা করে খুলে চেক করতে শুরু করে। মাঝখান থেকে মেহেক বলে, দেখ পদ্ম, তুই এদিকটা সামলে নে, আমি গীতা বৌদিকে ফোন করছি। শোনো না, কৃপান তো সমস্ত তত্ত্বগুলো নিয়ে পড়ে গেছে। এখন কোনোভাবে যদি ওই ফোনটা পেয়ে যায় কি হবে ভেবে দেখেছো? কিচ্ছু হবে না মেহেক। তার মানে কিরণকান্তি কিভাবে যে পলিটিক্সে এলো আমি জানি না, মাথা মোটা লোকটা। আর কৃপান তো তার থেকেও বড় গদ্ধ, আর ভজন মিত্তির একটা হাদা। কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি শুধু দেখতে থাকো কি হয়। তোমার ফোনটা খোলা রেখো, আমি ফোন করছি তোমাকে। কৃপান সমস্ত কিছু চেক করে কোনো কিছু পায় না। হঠাৎ করে তার একটা ফোন চলে আসে, সে সাইডে চলে যায়। ওপাশ থেকে গিনি বলে, কি ব্যাপার, তুমি পাওনি? কসমেটিক্সের ট্রেটা ঠিক করে চেক করেছো তো? ওর মধ্যেই তো ফোন থাকার কথা। এই শুনুন, আপনি নিজের বিবাহিত জীবনে আপনি সুখী নন, তাই বলে আমার এবং মেহেকের জীবনটা নষ্ট করার চেষ্টা একদম করবেন না, বুঝতে পেরেছেন? আমি মেহেককে ভালোবাসি, আর ওকে নিয়ে আমি সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। তাহলে কেন ফোন করে বিরক্ত করছেন? ওই ট্রেতে কিচ্ছু ছিল না, আমি নিজে চেক করেছি, বুঝতে পেরেছেন? আর কখনো এমন কিছু বলবেন না যাতে করে মেহেককে নিয়ে আমার মনে সন্দেহ তৈরি হয়। রাখুন তো আপনি। এই বলে ফোন কেটে দেয়। গিনি ভাবে, কী ব্যাপার? আমি তো নিজে কানে শুনেছিলাম আর দেখেও ছিলাম যে গীতা ওই ফোনটা তত্ত্বের মধ্যেই দিয়েছিল। তাহলে এখন কি করে সবটা উল্টে গেল? গীতা দূর থেকে ভাবে, দিদি তুই যদি ডালে ডালে চলিস, আমি পাতায় উপশিরায় চলি। আমার সঙ্গে তুই কখনো পেরে উঠবি না। এই লড়াইটা আমি এই বাড়ির লোকজনদের জন্যই করছি, তুই সেটা পণ্ড করতে পারবি না। খানিকক্ষণ বাদে মেহেকের ফোনে ফোন করে গীতা, বলে ওখানে দেখবে কয়েকটা মিষ্টির হাঁড়ি রয়েছে, তার মধ্যে দই, মিষ্টি, রসগোল্লা সব আছে, কিন্তু একটা হাঁড়ি এমন আছে যার মধ্যে কোনো রস নেই। তার মানে ওই হাঁড়িতেই ফোনটা রয়েছে, কাগজে মোড়ানো, এমনকি পলিথিনে দিয়েছি আমি। ওপরে শুকনো মিষ্টি দেওয়া রয়েছে, কেউ কোনো কিচ্ছু টের পাবে না। তুমি ওই হাঁড়িটা নিজের কাছে নিয়ে যাও, আর এরপরে ফোনটা খুলে সিম কার্ডটা ভরে ওটাকে তুমি যেভাবেই হোক দেখার চেষ্টা করো যে ওখানে আসলে কী আছে। ঠিক আছে? কৃপান কোনো কিছু না পেলে মেহেক এসে বলে, কি ব্যাপার, আমি এখন তাহলে যাই, গিয়ে তৈরি হয়ে নিই? আমাকে তো ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য তৈরি হতে হবে, তাই না কৃপু? আর পদ্ম তুই চল, আমাকে হেল্প করে দিবি। আর আমি সবাইকে বলে যাচ্ছি, কেউ কিন্তু এই তাঁতের শাড়ি, বেনারসি এগুলো দেবেন না কম দামি। আমি ব্র্যান্ডেড শাড়ি চাই, বুঝতে পেরেছেন? আর সেগুলো না হলে আমি কিন্তু কোনোভাবেই মানব না। দেখো কেমন হ্যাংলা মেয়ে। কৃপু দেখো, তোমার মা আমাকে আবার ইনসাল্ট করছে। আমি কিন্তু এই বাড়ির হাঁড়ি আলাদা করে দেবো বলে দিচ্ছি, কোনোভাবেই এক হাঁড়িতে আমি খাবো না। এই বলে একটা মিষ্টির হাঁড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে। কী ব্যাপার, এটা নিয়ে কোথায় যাচ্ছ? আরে আমার ঘরে রেখে দিচ্ছি। আমি তো জানি একটু পরে আপনারা সবাই গান্ডে পিণ্ডে গিলতে বসবেন, তখন হয়তো আমি কিছুই পাবো না, তাই আগে থেকে নিজের ঘরে নিয়ে গিয়ে রাখছি, বুঝতে পেরেছেন? এই বলে পদ্মকে সঙ্গে নিয়ে চলে যায়, গিয়ে ঘরের দরজাটা লাগিয়ে দেয়। ভজন ভাবে যে না, ওই হাঁড়িটা কেন নিয়ে গেল, কিছু আছে নাকি ওর মধ্যে, এই ভেবে চলে আসে। হাঁড়িটা কেবল খুলতেই যাবে, ঠিক সেই মুহূর্তে দরজা নক করে। কে? আমি ভজন মিত্তির। কেন এসেছেন আপনি এখানে? দেখুন আমি এখন এখানে চেঞ্জ করব, আপনি একটা বাইরের লোক, কেন আমার ঘরে নক করছেন বলুন তো? কৃপু এই বলে চিৎকার করতে শুরু করে। দেখো মেহেক, তুমি চিন্তা করো না, তুমি নিজে পোশাকটা চেঞ্জ করো, তুমি তৈরি হয়ে নাও। আর এই ভজন মিত্তি, যান বলছি এখান থেকে। কি শুরু করেছেন কি? আমার বউয়ের ঘরে আমি ঢুকবো, আপনি কেন? আর বাইরের কোনো পুরুষ লোক তো ঢুকতে পারে না। তুমি চিন্তা করো না মেহেক, আমি পাহারা দিচ্ছি, কেউ আসবে না, একদম কেউ না। এরপরে ফোনটার সিম যে পেয়েছে সেটা আলাদা করে রেখে দিয়েছিল পদ্ম কাগজে মুড়িয়ে, সেটা খুলে ফোনে লাগিয়ে দেয়। এরপরে ফোনটা অন করে ফেলে। গীতা বলে যে দেখো মেহেক, ওই ফোনে কি কি আছে তোমাকে সবটা কিন্তু চেক করতে হবে, আমাকে জানাতে হবে, দিতে হবে। তুমি চিন্তা করো না গীতা বৌদি, আমি ফোনটা খুলে রাখলাম, আমি পদ্মর কাছে দিচ্ছি, ও এখন সযত্নে রেখে দেবে। আমাকে তো সাজগোজ করতে হবে, আমার তো বউ ভাত কাপড়ের তাড়া রয়েছে, আমাকে আবার এখানে নাটকটা জমিয়ে যেতে হবে না? আমাকে তো অঙ্কিতের বাড়িতে গিয়ে সেখানে আমার বরের সঙ্গে ভাত কাপড়টা পালন করতে হবে। ঠিক আছে মেহেক, খুব সাবধানে ফোনটা রেখো, কেউ যেন টেরটুকু না পায়, তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। ফোন রেখে দেয়। পদ্ম, আমি তৈরি হতে যাচ্ছি, এই শাড়িটা তোর জন্য। মেহেক দিদি, এত দামি শাড়ি? হ্যাঁ,
এই বাড়িটা তো তোর, তুই এই বাড়ির বউ, তুই কেন চিন্তা করছিস? শাড়িটা পরে নে, তৈরি হয়ে নে সুন্দর করে। আর জানিস তো গীতা এলএলবি রয়েছে, কৃপান যখন জানবে তখন এই বিয়েটাকে যদি অস্বীকার করে না, ওকে কোর্টে টেনে নিয়ে গিয়ে তোর অধিকার আদায় করে দেবে ওই গীতা এলএলবি। তুই একদম কোনো চিন্তা করিস না পদ্ম, এই ফোনটা কিন্তু তুই খুব সাবধানে রাখবি, কারো হাতে যেন না পড়ে, ঠিক আছে? গীতা বারবার করে মেহেককে ফোন করে সমস্ত কিছু জানাচ্ছে। তখনই পেছন থেকে এসে ঠাম্মি বলে, কী ব্যাপার? আর আমি জানি তো মেহেকের সঙ্গে অঙ্কিতের বিয়ে হয়েছে এই বাড়িতে মণ্ডপে, এমনকি কৃপানের সঙ্গে পদ্মর বিয়ে হয়েছে, কিন্তু মেহেক গেছে কৃপানের বাড়িতে। এই সব কিছু যখন জানাজানি হবে তখন কি হবে একবারও ভেবে দেখেছিস? তার মানে কি ঠাম্মি, আমি কি এই বাড়ির বউ নই? মেহেক কি আমার কেউ হয় না? না আমি তোমার কেউ হই না? এই পরিবারটা আমারও, আমি সবার ঊর্ধ্বে গিয়ে এই পরিবারের সবাইকে বাঁচানোর চেষ্টা করি। তাহলে তুমি কেন এরকম বলছো? আমার ওপর কি ভরসা উঠে গেল তোমার? আমি একদিকে সব কিছুই সামলাতে পারবো, আমি না এই পরিবারের মেয়ে? তুমি চিন্তা করো না গীতা, আজকে এই পুরো পরিবারের সামনে, আমার মায়ের সামনে দাঁড়িয়ে এটা আমার বলতে কখনো লজ্জা করছে না যে তুমি এই শহরের বেস্ট ক্রিমিনাল লয়ার। আমাকেও ছাড়িয়ে গেছো তুমি, তোমার যা সিক্স সেন্স। আমি তাই বলছি মা, তুমি চিন্তা করো না, আমার মেয়ে মেহেক এবং গীতা দুজনেই ঠিক থাকবে, আর দুজনে মিলে আমাকে নির্দোষ প্রমাণ করবে। আমি জানি তুমি যেভাবেই হোক না কেন সমস্ত প্রমাণ নিয়ে কোর্টে পৌঁছাবে, এমনকি আমাকে এই কলঙ্ক থেকে মুক্ত করবে। তোমার ওপর যেমন আমার ভরসা রয়েছে তেমন মেহেকের ওপরেও। আর জানেন তো, ওই বাড়িতে আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান, সেগুলো তো হবে না, ফুলসজ্জাও হবে না, কারণ অঙ্কিতের সঙ্গে মেহেকের ফুলসজ্জা হবে। আপনি চিন্তা করবেন না, এদিক থেকে ওদিক হয়ে গেলে কৃপান এবং কিরণকান্তি যে খারাপ মানুষ, ওরা অন্যায় করতে কখনো পিছু পা হয় না, তুই জানিস তো সেটা। তাহলে ওদের বড় ক্ষতি হয়ে যাবে। মেহেকের কিচ্ছু হবে না, আমি মেহেককে সুরক্ষা দেব, তুমি চিন্তা করো না ঠাম্মি, সব ঠিক হয়ে যাবে। আমি এমন ছক কষেছি না, জিলেপির প্যাচ, যেখান থেকে ওই বাড়ির লোকজন কখনো বেরোতে পারবে না, এমনকি মেহেকের কোনো ক্ষতিও হবে না। আজকে শুধু দেখো না ভাত কাপড়ের অনুষ্ঠানটা কি করে পদ্মর সঙ্গে হয়ে যায় কৃপানের। মেহেক সাজগোজ করে চলে আসে, এসে বলে যে তাড়াতাড়ি আনতে বলো খাবার, আমার খুব মাথাটা ঘুরছে, প্রেশার ফল করছে, আমার প্রেশারটা নামছে, এই তাড়াতাড়ি খাবার দাবার নিয়ে এসো। কী ব্যাপার মেহেক, তোমাকে যে শাড়িটা দেওয়া হয়েছে সেটা কেন পরোনি? এটা কোন শাড়ি? ভাবে এটা আমার স্বামীর টাকা অঙ্কিতের কেনা, আমি তো এটা পরবই, কারণ এটা পরেই আমার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে অঙ্কিতের সাথেই। দেখলে কৃপু, তোমার মা কেমন করছে? আমি কি নিজের পছন্দে একটা শাড়িও পরতে পারবো না? আমার যেটা ভালো লাগবে আমি সেটাই তো পরবো, তুমি তো এই জন্য আমাকে বিয়ে করেছো বলো? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম কোনো চিন্তা করো না, আমার মাথাটা কিন্তু খুব কেমন জানি করছে, এর কিন্তু আগে থেকেই সমস্যা রয়েছে, প্রেশার পট করে ফল করে যায়, মাথা ঘুরে যায়, এরপরে জ্ঞান হারিয়ে ফেলে, তখন কি হবে? পদ্ম, তুই এতক্ষণ কোথায় ছিলিস বলতো? তুই আমার বাপের বাড়ির লোক, তুই এখানে আমার সঙ্গে সঙ্গে থাকা বাদ দিয়ে আলাদা আলাদা কী করে বেড়াচ্ছিস বল? ভাত কাপড়ের থালা চলে এসেছে, তুমি চিন্তা করো না। যখনই থালাটা এনে কৃপানের হাতে দেওয়া হয় এবং কৃপান মেহেকের হাতে দেবে, তখনই মেহেক মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করে, মাটিতে পড়ে যায়। তখন কৃপান চিৎকার দিয়ে ওঠে, বলে কেউ থালাটা ধরো, পদ্মর হাতে ধরিয়ে দেয়। পদ্ম তো অবাক হয়ে যায়, বাড়িতে থাকা উপস্থিত সবাই। এরপরে কোনোভাবেই মেহেক মনে মনে খুশি হয়ে যায়, বলে তোর ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে রে কৃপান, তুই চিন্তা করিস না পদ্ম, তোর কাপড়ের দায়িত্ব যদি না নেয় তাহলে এই পরিবারের সবার কাপড় খুলিয়ে আমি ছাড়বো, ছিঁড়ে টুকরো টুকরো করবো। আর গীতা এলএলবি তো রয়েছেই, তোকে এই বাড়িতেই সংসার করাবো আমরা, তুই চিন্তা করিস না। আর মনে মনে খুব খুশি হয় এলিন আর মেহেক, যে ভাত কাপড়টা যার সঙ্গে হওয়ার কথা তার সঙ্গেই হয়েছে। এলিন বলে, মেহেক খুব অসুস্থ, আমি জল এনে চোখে মুখে জলের ছিটা দিচ্ছি। কৃপানের জল দেওয়াতে মেহেক একটু উঠে বসে, বলে চলো তুমি তাড়াতাড়ি করে কিছু খেয়ে নেবে, তাহলে ভালো লাগবে। কি করে খাবে এই অসুস্থ শরীরে? ওকে এখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কোথায় নিয়ে যাবে? আমাদের ফ্যামিলি ডাক্তার, তার কাছে। তুমি চিন্তা করো না, আমি ওকে নিয়ে যাই, ঠিক সময় সুস্থ করে আবার ওকে ফিরিয়ে নিয়ে আসবো ফুলসজ্জার আগে, চিন্তা করো না। ঠিক আছে, তাহলে আমি নিয়ে যাচ্ছি ওকে, এই বলে নিয়ে চলে যায়। পদ্ম সেখানেই দাঁড়িয়ে আছে, কিন্তু মেহেক বলে, কী ব্যাপার, শাড়িটা তো অন্তত পক্ষে আমাকে দিতে পারতে, সেটাও তুমি দিলে না। তখন এই শাড়ি এনে মেহেকের হাতে দেয়, বলে এটা কোনো শাড়ি? ছি, আমার শাশুড়ি এতটা কিপটুস, এই কম দামি শাড়ি আমাকে দিয়েছে। এই বলে শাড়িটা এমন জোরে ঢিল ছড়ে কৃপানকে বলে, ছুঁড়ে ফেলে দাও ওটা। তখনই পদ্মর গায়ে এসে শাড়িটা পরে, সবাই তো অবাক হয়ে যায়, পদ্মর ভাত কাপড় সব কিছুই হয়ে যায়। এরপরে মেহেক চলে যায়। কৃপান অবাক হয়ে যায় যে মেহেক এরকম অসুস্থ, সে যেতে চেয়েছিল, কিন্তু মেহেক বলল তার বাড়ি থেকে লোকজন আসবে, আত্মীয় স্বজন, তাদেরকে তো সামলাতে হবে, মেহেক ঠিক সময় চলে আসবে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? মেহেকের জ্ঞান হারালো, কৃপানের সাথে পদ্মের
ভাত কাপড় হলো। গীতা বোকা বানালো ভজনকে। আজকে মেহেক যেভাবে জ্ঞান হারানোর নাটক করে অসুস্থ হয়ে এমনভাবে ভাত কাপড়টা পলিসি করে পদ্মর সঙ্গে করিয়ে দিলেও কৃপানের সেটা কেউ জানতেও পারল না। কারণ আসলে পদ্মই তো কৃপানের আসল বউ। আর নানাভাবে পদ্ম এবং কৃপানের ভালো থাকা, ভালোভাবে বাঁচা, এই সব কিছুর জন্য যা কিছু করতে হয় মেহেক এবং গীতা সবটাই করবে। আর গীতার পরিকল্পনা আজকে রাত্রেই সমস্ত প্রমাণ চলে যাবে গীতার হাতে। এরপরে মেহেকের সুরক্ষার সাথে অঙ্কিতের বাড়িতে পৌঁছে দেওয়া হবে আর কৃপানের সঙ্গে সংসার করবে পদ্ম। কিন্তু তখনই গিনি এবং তার স্বামী বেঁকে বসে বলে, এখন যদি পদ্মর মেহেকের চরিত্র নিয়ে অঙ্কিতের পরিবার প্রশ্ন তোলে তখন কি হবে? যে বিয়ের পরে ওই বাড়িতে দুদিন থাকলো, তখন কি করবে? তোমরা এই সমস্ত বাজে প্রশ্ন বাদ দিই। অঙ্কিত খুব ভালোবাসে মেহেককে, আর মেহেক এবং অঙ্কিতের মধ্যে সেই বিশ্বাসটা আছে। এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।